আচ্ছা, আজকে আমরা রাসায়নিক বন্ধন এই পার্টটার সর্বশেষ টপিক এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সংকরায়ন। টপিকটা আজকে আমরা শিখবো। সংকরায়ন। সংকরায়নের ইংলিশ হচ্ছে হাইব্রিডাইজেশন। সংকরায়ন আজকে আমরা দেখবো, আজকের ক্লাসে দেখবো হচ্ছে সংকরায়ন কি, কেন করা হয়, মানে এটার কিছু কথা, ইম্পর্টেন্ট কথা, এবং দেখবো কিভাবে সংকরায়ন নির্ণয় করবো। যে কোনো একটা যৌগ দেখা মাত্রই আমরা সেটার মধ্যে কোন সংকরায়ন বিদ্যমান আছে সেটা কিভাবে বুঝবো সেটা আজকের ক্লাসে দেখবো। এবং লাস্টে গিয়ে সংকরায়নের মানে কিভাবে চিত্রগুলো পরীক্ষা আঁকতে হয় সেটা দেখবো। তো আর নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল আর শেপ, কিভাবে সংকরণের মাধ্যমে বন্ড অ্যাঙ্গেল এবং শেপ এগুলা নির্ণয় করা হয় সেটা। তাইলে আমাদের সংকরণ মোটামুটি শেষ। আচ্ছা, তাহলে শুরুতে সংকরায়ন। এখন সংকরায়ন কেন করি? আমরা সংকরায়ন করি হচ্ছে সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। যে অরবিটাল গুলো আছে এগুলোর মধ্যে শক্তির পার্থক্য আছে। এখন আমরা যে একটা যৌগে যাতে সমশক্তির অরবিটাল বিদ্যমান থাকে সেই কারণে আমরা সংকরায়ন করি। সংকরায়ন কেন করি? সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। এরপরে সব শঙ্কর অরবিটালের শক্তি এবং শেপ সবসময় একই হবে। যতগুলা শঙ্কর অরবিটাল তৈরি হবে, মানে যে অরবিটাল গুলা আমরা সংকরণ মানে মিক্স করবো আর কি, মিক্স করবো। ধরো একটা অরবিটাল আর একটা অরবিটাল, এদেরকে যখন আমরা মিক্স মিক্স করে ভাইয়া নেবো। মাইক অফ আপনার। Okay. আচ্ছা, তো যেটা বলতে নিছিলাম যে সংকরায়ন, আজকে আমরা বলবো সংকরায়ন। আজকের ক্লাসে সংকরায়ন কেন হয়, কোথায় হয় সেই জিনিসটা দেখবো। এরপরে বিভিন্ন যৌগের সংকরায়ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। এরপরে সংকরায়নের ডায়াগ্রাম গুলো পরীক্ষা কিভাবে আঁকতে হবে সেটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, তারপর সংকরায়নের মাধ্যমে শেপ কিভাবে নির্ণয় করতে হয় সেইটা। যেটা বলতে নিছিলাম যে সংকরায়ন কেন হয়। সংকরায়ন হয় সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। সংকরায়ন হয় সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। অরবিটাল যেগুলো আছে সেগুলোর শক্তির পার্থক্য থাকে। এখন তাদের শক্তি যাতে সেম হয় সেই কারণে সংকরায়ন সংঘটিত হয়। ধর একটা অরবিটাল এ আর একটা অরবিটাল, তাদের মধ্যে মিক্স মিক্স হবে, মিক্স হওয়ার মাধ্যমে নতুন একটা অরবিটাল তৈরি হবে। তাহলে এই যে মিক্সচার যে ঘটতেছে সেটাই হচ্ছে সংকরায়ন, এবং মিক্সচারের ফলে যে নতুন অরবিটালটা তৈরি হতেছে ওটা হইতেছে শঙ্কর অরবিটাল। এখন সব শঙ্কর অরবিটালের শক্তি এবং শেপ সবসময় সেম হয়। যেহেতু সমশক্তির অরবিটাল তৈরি করতেছি, সংকরায়ন কেন করতেছি? সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য। আর সংকরণের মাধ্যমে তাহলে তৈরি হতেছে কি? শঙ্কর অরবিটাল। তাহলে এই শঙ্কর অরবিটালের সব শঙ্কর অরবিটালের শক্তি এবং শেপ সেম হবে। এটা কেমনে হবে এটা দেখবো একটু পরেই। অরবিটালের, এবার শোনা যাইতেছে তো? জি। আচ্ছা, এরপরে তোমার একটা সংকরায়নের মধ্যে যতগুলা অরবিটাল তৈরি হবে ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে, মানে যতগুলা অরবিটাল পার্টিসিপেট করবে সংকরায়নে ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে। তাহলে যতগুলা, সবই দেখবে এখন জাস্ট লিখতেছি, পরে যাতে কথাগুলো মাথায় ভাসা ভাসা থাকে, পরে যখন দেখাবো বুঝে যেতে পারো যে এটার সাথে এটা রিলেট করতে পারো। যতগুলা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে। ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে। ঠিক ততগুলো সংকর অরবিটাল তৈরি হবে। এবার এটা জানলাম সংকরায়ন কেন হয়। আচ্ছা, এরপরে সংকরায়ন কোথায় হয়? সংকরায়ন হয় শেষ কক্ষপথে। শেষ কক্ষপথের অরবিটাল গুলোতে সংকরায়ন হয়। শেষ কক্ষপথের হয়। এখন এই শেষ কক্ষপথের অরবিটালে যে সংকরায়ন হয় এটা কোন থিওরি অনুযায়ী হয়? ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। আমরা জানি যে ভ্যালেন্স বন্ড থিওরিতে কেবলমাত্র বলে যে শেষ কক্ষপথের অরবিটাল গুলো এই
বন্ধন গঠনে পার্টিসিপেট করে। আর মলিকুলার অরবিটাল থিওরিতে বলে যে একটা মৌলের প্রত্যেকটা অরবিটালই বন্ধন গঠনে পার্টিসিপেট করে। সেটা মলিকুলার অরবিটাল থিওরি, ব্যালেন্স বন্ড থিওরি পড়ার সময় দেখছিলাম। তো এই যে শেষ কক্ষপথের অরবিটাল গুলোতে সংকরায়ন হয়, এটা কোন থিওরি অনুযায়ী? ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। আর কার শেষ কক্ষপথ? এটা মূলত সেন্ট্রাল এটমের শেষ কক্ষপথ। আচ্ছা, এরপরে এই যে সংকর অরবিটাল গুলা তৈরি হয়, যেই সংকর অরবিটাল গুলো তৈরি হয়, এটা হওয়ার মাধ্যমে আরেকটা লাভ হয় কি? সংকর অরবিটাল গুলো অ্যাক্টিভ। সংকর অরবিটাল গুলো বিক্রিয়া বিক্রিয়া করতে অ্যাক্টিভ বা সক্রিয়, বিক্রিয়া করতে অ্যাক্টিভ। সেটা হচ্ছে সংকর অরবিটালের একটা বৈশিষ্ট্য। এরপরে সংকর অরবিটাল কখনো পাই বন্ধন তৈরি করে না, অলওয়েজ সিগমা বন্ধন তৈরি করে। মানে সিগমা বন্ধন হওয়া সত্ত্বেও এরা বিক্রিয়া অ্যাক্টিভ হয়। সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন গঠন করে। এরপরে সংকর অরবিটাল গুলো কিভাবে বিন্যস্ত থাকে, এটা একটা প্রশ্ন আসে। সংকর অরবিটাল গুলো কিভাবে বিন্যস্ত থাকে? সংকর অরবিটাল গুলো এরকম ভাবে বিন্যস্ত থাকে যাতে ইলেকট্রন ম্যাগের বিকর্ষণ সব সর্বনিম্ন মিনিমাম হয়। ইলেকট্রন ম্যাগের বিকর্ষণ মিনিমাম হয়। সংকর অরবিটাল গুলো এরকম ভাবে বিন্যস্ত থাকে যাতে ইলেকট্রন ম্যাগের বিকর্ষণ মিনিমাম, সর্বনিম্ন হয়। আচ্ছা, তাহলে এইগুলা লিখলাম সংকরায়ন রিলেটেড কিছু কথা। সংকরায়ন কোথায় হয়? সংকরায়ন কেন হয়? সমশক্তির অরবিটাল তৈরি করার জন্য সংকরায়ন হয়। এরপরে সমশক্তির অরবিটাল সংকরায়নের ফলে কি তৈরি হয়? সংকর অরবিটাল তৈরি হয়। আর এই সংকর অরবিটাল গুলোর শক্তি শেপ সেম হয়। এরপরে দেখলাম যে সংকর অরবিটাল গুলো বিক্রিয়া করতে অ্যাক্টিভ। এরা কখনো পাই বন্ধন গঠন করে না, সিগমা বন্ধন গঠন করে। এরপরে সংকর অরবিটাল গুলো কেমন ভাবে বিন্যস্ত থাকে? এমন ভাবে বিন্যস্ত থাকে যাতে ইলেকট্রন ম্যাগের বিকর্ষণ কম হয়। এরপরে সংকরায়ন কোথায় হয়? সেন্ট্রাল এটমের শেষ কক্ষপথের অরবিটাল গুলোতে সংকরায়ন হয়, ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। যতগুলা অরবিটাল সংকরায়ন পার্টিসিপেট করে ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে, ঠিক ততগুলা সংকর অরবিটাল তৈরি হবে। আচ্ছা, এখন সংকরায়ন মানে কি বলছি? অরবিটালের মিক্সচার। সংকরায়ন বলতে বলছি, বুঝাইছি যে অরবিটালের মিক্সচার। হ্যাঁ, তো ধরো একটা এস অরবিটাল আছে এবং একটা পি অরবিটাল আছে। একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল আমি মিক্স করলাম। এদের মিক্সচারের ফলে একটা অরবিটাল তৈরি হবে, সংকর অরবিটাল, সেটা হবে sp। তাহলে যাদের মধ্যে, যাদের এরকম, যেই যৌগের মধ্যে এরকম s অরবিটাল এবং p অরবিটালের মিক্সচার ঘটে, সেই যৌগগুলোর মধ্যে বলা হয় sp সংকরণ বিদ্যমান আছে। এটা আমরা দেখবো কার মধ্যে কোন সংকরণের বিদ্যমান আছে। এরকম মনে করো একটা s আর একটা p মিলা sp সংকরণ ঘটলো, তাহলে এখানে একটা s অরবিটাল আর একটা p অরবিটাল, দুইটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে, তাহলে sp সংকর অরবিটাল কয়টা তৈরি হবে? দুইটাই তৈরি হবে। ওকে, এরপর আসো একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল, একটা s অরবিটাল একটা আর দুইটা p অরবিটাল মিললা sp2 সংকর অরবিটাল তৈরি করে। তো যেসব যৌগে যে যৌগে সেন্ট্রাল এটমের সর্বশেষ কক্ষপথে s অরবিটাল এবং এই দুইটা p অরবিটালের মধ্যে সংকরায়ন হয় বা অরবিটালের মিক্সচার ঘটে, সেটা কেমনে ঘটে দেখতাছি একটু পরে। তাদের তাদের বলা হয় তাদের মধ্যে sp2 সংকরায়ন বিদ্যমান আছে। এখন মোট কয়টা অরবিটাল অংশগ্রহণ করছে সংকরায়নে? তিনটা। তাহলে sp2 কয়টা তৈরি হবে? তিনটা। এরকম ভাবে sp3 যদি হইতো একটা s অরবিটাল, একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল, তখন তাদের মধ্যে sp3 সংকরণ সংঘটিত হইতো। কয়টা sp3 সংকর অরবিটাল তৈরি হইতো? চারটা sp3 সংকর অরবিটাল তৈরি হইতো। ওকে, সবার আগে আসো sp sp সংকরণ। sp সংকরণ, sp সংকরণের মধ্যে আমরা জানি যে sp সংকরণের মধ্যে s অরবিটাল 50% থাকবে। যেহেতু একটা s আর একটা p, তাহলে এদের মধ্যে একটা s আর একটা p আছে, s 50%, p 50%, s 50%, p 50%। তাহলে একটা ওয়ান এস অরবিটাল, একটা এস অরবিটাল, এই এস অরবিটাল যুক্ত হইলো। আর এস অরবিটাল আমরা জানি যে ওয়ান এস থেকেই শুরু হয়। আর ওয়ান মানে একটা পি অরবিটাল, আর পি অরবিটাল ধরো শুরু হইলো টু পি থেকে। এই একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, এদের মিক্সচারের ফলে তৈরি হবে এসপি সংকর অরবিটাল। এই এসপি সংকর অরবিটালটা দেখতে কিরকম হবে? এসপি সংকর অরবিটালটা দেখতে হবে এই যে এরকম।
এরকম পি অরবিটালের একটা অংশ আসলো আর এই এস অরবিটালের একটা গোলের একটা অংশ। এই হইতেছে এসপি শঙ্কর অরবিটাল, এটা হইতেছে একটা এসপি শঙ্কর অরবিটাল, এটা হইতেছে এসপি শঙ্কর অরবিটাল। এরকম দুইটা এসপি শঙ্কর অরবিটাল তৈরি হবে এই এস আর পি এর সম্মিলনে। যেহেতু দুইটা অরবিটাল শঙ্করায়নে অংশগ্রহণ করছে তাই দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হবে। তাহলে একটা এস আর একটা পি, এই যে পি এর অংশ আর এস এর অংশ এরা মিলে এরকম গঠন করতেছে। তাহলে এরকম দুইটা যদি একসাথে তৈরি হয় তাহলে হবে দেখতে এরকম। তাহলে এটা হইতাছে এই টু এসপি, দুইটা এসপি শঙ্কর অরবিটালের চিত্র। ওকে, একটু নেক্সটে ভালো মতো লিখতেছি। আচ্ছা, তাহলে একটা এসপি, এই হচ্ছে একটা এসপি, এটা পি এর থেকে আসছে, এটা এস এর থেকে আসছে, মিক্স কইরা তারপরে এটা হইতেছে আরেকটা এসপি। তাহলে দুইটা অরবিটাল অংশগ্রহণ করছিল, দুইটা এসপি শঙ্কর অরবিটাল তৈরি হইলো, বাস। টু এসপি, বা এটা যদি আমরা লিখি এই পার্টটা এসপি অরবিটাল, এটা একটা এসপি শঙ্কর অরবিটাল, এভাবে তৈরি হচ্ছে। তো এসপি শঙ্কর অরবিটালের বন্ড অ্যাঙ্গেল যদিও নেক্সট ক্লাসে পড়বো, তাও এখন দেখো দেখো এটা কোন বরাবর আছে, লিনিয়ার ভাবে আছে, অর্থাৎ এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এটা বন্ড অ্যাঙ্গেল নিয়ে নেক্সট ক্লাসে দেখবো। এখন জাস্ট এটা দেখো, একটা এক্সাম্পল দেই। মনে করো বেরিলিয়াম ক্লোরাইড, সেন্ট্রাল অ্যাটম কে বেরিলিয়াম। তো অরবিটাল সরি সংকরায়নটা তাহলে কোথায় সংঘটিত হবে? বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে। তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হইতেছে 1s2, তারপর হইতেছে 2s2, 2s2। কিন্তু এখানে দেখো বেরিলিয়ামের কি ছিল, পি অরবিটাল তিনটা ফাঁকা, 2p0। এখন বেরিলিয়াম যখন বিক্রিয়া অংশগ্রহণ করলো উত্তেজিত অবস্থায়, তখন তার এই 2s এ দুইটা ছিল, এইখান থেকে একটা জাম্প কইরা, 2 লিখছি, এটা 2, একটা জাম্প কইরা পি অরবিটালে গেল, এই এখানে আসলো। তাইলে দেখো একটা জাম্প করে এই পি অরবিটালে আসলো, 2p। এখন তুমি খেয়াল করো, এই যে সংকরণ কোথায় হয়? সেন্ট্রাল অ্যাটমের শেষ কক্ষপথের অরবিটাল গুলো, শেষ কক্ষপথের অরবিটাল। তো শেষ কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ? 2 নম্বর কক্ষপথ, শেষ কক্ষপথ। এই শেষ কক্ষপথের একটা এস অরবিটাল আছে, একটা পি অরবিটাল আছে। সুতরাং বেরিলিয়াম ফ্লোরাইডের মধ্যে কোন অরবিটাল সংঘটিত হবে? এসপি সরি, কোন সংকরণ সংঘটিত হবে? এসপি সংকরণ সংঘটিত হবে। তাইলে এই দেখো বেরিলিয়ামের এস অরবিটাল এবং সেটা, আচ্ছা এটা আগে এদিকে দেখো যে এস এবং এস এরা মিলা কিভাবে শঙ্কর অরবিটাল গুলা কিভাবে তৈরি হবে? এই হচ্ছে শঙ্কর অরবিটাল গুলা, এরকম শঙ্কর অরবিটাল গুলা এরকম হলো যে এসপি, এসপি শঙ্কর অরবিটাল বা এসপি হাইব্রিড অরবিটালস, অরবিটাল তৈরি করলো। ওকে, এবার দেখো এসপিটা এসপি এসপি মানে একটা এস অরবিটাল ছিল, একটা পি অরবিটাল ছিল। তো তাদের মিক্সচারে কিরকম অরবিটাল তৈরি হবে? এই যে এটা, ওয়ান এস অরবিটাল, তারপরে ওয়ান পি অরবিটাল মিক্সচার করে তৈরি করতেছে কি, টু এসপি হাইব্রিড অরবিটাল। তো এসপি অরবিটালের চিত্রটা দেখতে কিরকম? এইরকম। তাহলে আলটিমেটলি বেরিলিয়াম ফ্লোরাইড হইতেছে, সরি বেরিলিয়াম হইতেছে এটা, এটা হইতেছে বেরিলিয়ামের অরবিটালের চিত্রটা। আর বেরিলিয়ামের সাথে দুই পাশে দুইটা ফ্লোরিন ছিল, তো ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কে আছে? ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে আছে পি অরবিটাল। তাহলে ফ্লোরিনের পি অরবিটাল গুলা জাস্ট এই যে এই শঙ্কর অরবিটালের ফাঁকা স্থানে এসে এভাবে ইলেকট্রন গুলা ঢুকে যাবে, এভাবে তারা শেয়ারিং করবে, বাস। এটা হইতেছে একটা ফ্লোরিন, এটা হইতেছে একটা ফ্লোরিন, এভাবে এটা হইতেছে BF2 এর এই সংকরণের মাধ্যমে ডায়াগ্রামটা এইভাবে, বুঝছো তো? জি। আচ্ছা, এবার এটা মনে করেন না যে তোমার সংকরণ এইভাবে বের করতে হবে যে এত বিক্রিয়া টিক্রিয়া ইলেকট্রন বিন্যাস করলাম, এরপরে সংকরণ বের করলাম। সংকরণ বের করা 1 সেকেন্ডের কাজ। এখন জাস্ট দেখাইতেছি, একটু পরে দেখতেছি কিভাবে সংকরণ বের করতে হয়, কোনটার মধ্যে কোন সংকরণ আছে। ওকে, এরপরে আসে এসপি, এসপি2। এসপি2 মানে কি? এস প্লাস পি প্লাস পি, যদি একটু আগে দেখাইছি। তো এর মধ্যে টোটাল তিনটা অরবিটাল আছে, তিনটার মধ্যে এস আছে একটা, মানে এস আছে 33.33%, আর পি আছে দুইটা, মানে পি আছে 66.67%। এটা হইতেছে sp2 অরবিটালের পার্সেন্টেজ গুলা লিখলাম। তাহলে এই একটা এস ওয়ান, হলুদ কালি ইউজ করি, ওয়ান এস অরবিটাল প্লাস টু পি অরবিটাল, মানে একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল বিক্রিয়া মানে হাইব্রিডাইজেশন সংঘটিত হবে, এদের মধ্যে সংকরণ সংঘটিত হইল। sp2, sp2 এর যেই ফিগারটা সেটা দেখতে হবে এরকম, এটাও ঠিক সেম, এস থাকবে এবং এর মধ্যে পি থাকবে।
সরি, এটা পি, পি এর সাথে এস, এস এর পরিমাণটা একটু কম দিবা যাতে বোঝা যায়, কারণ এখানে তো পি ছিল দুইটা, পি এর পরিমাণ বেশি থাকবে, মিক্স যখন করবে এস এর পরিমাণটা কমে গেল, তাহলে এইটা হইতেছে এস, আর এই অংশটা হইতেছে পি। তাহলে কয়টা, এখানে মোট তিনটা, থ্রি sp2 অরবিটাল তৈরি হবে, থ্রি sp2 অরবিটাল তৈরি হবে। এবার তিনটা sp2 অরবিটাল একসাথে কিভাবে থাকবে, এই মনে করো একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, এরপরে তোমার এই হইতেছে আরেকটা sp2 অরবিটাল, এরপরে তোমার এই হইতেছে আরেকটা sp2 অরবিটাল, মানে এখানে একটা sp2, এখানে একটা sp2, এখানে একটা sp2, এই হইতেছে মোট তিনটা হাইব্রিড অরবিটাল, sp2 অরবিটাল। তো এদের মধ্যে অ্যাঙ্গেল গুলা কিরকম দেখো, এরা কিরকম ভাবে আছে, এভাবে আছে, sp2 অরবিটালের বন্ড অ্যাঙ্গেল এই কারণে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে sp2 অরবিটাল, তিনটা sp2 অরবিটাল তৈরি হলো, যেহেতু একটা s অরবিটাল এবং দুইটা p অরবিটাল পার্টিসিপেট করছে, তাহলে যতটা অরবিটাল পার্টিসিপেট করে ততটা সংকর অরবিটাল তৈরি হয়, তিনটা অরবিটাল পার্টিসিপেট করছে, তিনটা সংকর অরবিটাল তৈরি হলো। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখি, bf3, পেন্টালোটমকে বোরন, বোরনের সর্বশেষ কক্ষপথের আমি ডাইরেক্ট উত্তেজিত অবস্থায় আচ্ছা দিয়ে লিখি, বোরনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কিরকম, সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কিরকম, 1s2, 2s2, 2p1, 2p1, তো যখন উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s, 2s, এই 2p। তো এদের মধ্যে যখন এখানে দেখো বোরনের সর্বশেষ কক্ষপথে সংকরণ সংঘটিত হবে, সর্বশেষ কক্ষপথে কি আছে, একটা সরি, একটা s অরবিটাল আছে, দুইটা p অরবিটাল আছে, তো কোন অরবিটাল, কোন হাইব্রিড অরবিটাল তৈরি হবে, sp2 হাইব্রিড অরবিটাল, তাহলে তাদের মধ্যে sp2 সংকরণ সংঘটিত হবে, এটা হচ্ছে sp2 এর গঠন, এই এই এটা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটালটা, sp2 হাইব্রিড অরবিটাল। এবার চিত্রটা কিভাবে দেখাইবা, তো যেহেতু একটা একটা দুইটা তিনটা তিনটা অরবিটাল পার্টিসিপেট করছে, তাহলে তিনটা সংকর অরবিটাল তৈরি হবে, অর্থাৎ তিনটা sp2 অরবিটাল তৈরি হবে। sp2 অরবিটালের চিত্রটা কিভাবে আঁকতে একটু আগে আমরা দেখে আসছি। আচ্ছা, কি আঁকলাম এটা? এইটা। এই হলো sp2, থ্রি sp2 অরবিটাল। তো তুমি পরীক্ষা কিভাবে দেখাইবা যে একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল মিলছে, 1s, তারপরে 2p, ওই যে উপরে লিখলাম ওইভাবে লিখে এবার এটা দেখাই দিবা, টোটাল 3sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হইলো। এখন বেরিলিয়ামের সাথে আছে কি, ফ্লোরিন, তিনটা ফ্লোরিন, তো তিনটা ফ্লোরিন এই তিন জায়গায় যুক্ত হয়ে যাবে, তিনটা ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে পি অরবিটাল এভাবে যুক্ত হয়ে যাবে, বাস। bf3, এটা হইতেছে ওভারঅল bf3। এগুলা কি, এগুলো হইতেছে ফ্লোরিন, 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 আর এটা আরেকটা, এই গেল sp2 অরবিটাল, এটা বুঝছো তো? জি। হ্যালো, এবার আসো sp2 অরবিটালের পরবর্তী যে হাইব্রিডাইজেশনটা আছে টাইপ, সেটা হচ্ছে sp3 অরবিটাল। sp3 অরবিটাল নাম শুনে বুঝতেছো এখানে s আছে কয়টা, একটা, এবং p আছে তিনটা। তো sp3 অরবিটালের মধ্যে s প্লাস p প্লাস p প্লাস p, s প্লাস p প্লাস p প্লাস p, হ্যাঁ, এটা তাহলে sp3 অরবিটাল, একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল। তাহলে s এর পার্সেন্টেজ কত, 25%, p আছে কত পার্সেন্ট, 75%। 1 s অরবিটাল প্লাস 3 p অরবিটাল মিক্স করে গঠন করবে কিরকম ভাবে, এটা তো ঠিক সেম, এই পি এর পরিমাণ আরো বেশি, এস এর পরিমাণ কম। তুমি এত কিছু পরীক্ষা লাগবে না, পি এর পরিমাণ কম বেশি তুমি সব দিয়ে এরকম দিবে, একটা ডাম্বেল, ডাম্বেলের এক পাশ আর একটা ছোট ডাম্বেল, শেষ, এটা হইতেছে এস সংকরণের একটা সংকর অরবিটাল তৈরি হয়ে গেল। ওকে, তাহলে একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল মিলা তৈরি করলো আমাদের চারটা sp3 অরবিটাল, একটা যোগ তিনটা, টোটাল চারটা অরবিটাল হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করছে, তাহলে চারটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, তাহলে এই হলো 4sp3। এবার 4sp3 চিত্রটা দেখতে কিরকম হবে,
এরকম। এই নিচে দিয়ে আরেকটা দেখা দিও একটু ভালো মতো। এই একটা, এই দুইটা, এই তিনটা, নিচে দিয়ে একটা এইভাবে। বাস এগুলো সবগুলার কোনা বাইর করে দিবে। এই শেষ। এটা হইতেছে তোমার 4sp3 অরবিটাল, 4sp3 অরবিটালের ডায়াগ্রাম। পরীক্ষায় তুমি এই যে এইটা যোগ এটা থেকে এটা দেখাবা, তাইলে হয়ে যাবে। এবার এদের অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল কত দেখো তো, এরা আছে কেমনে, একটা, দুইটা, তিনটা, আর এই মাঝখানে এই দিক দিয়ে আরেকটা আছে। এদের মধ্যবর্তী বন্ড অ্যাঙ্গেল থাকে মূলত 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এটা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল ধরো CH4, CH4। তো CH4 এর সেন্ট্রাল অ্যাটম কার্বন, কার্বনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে থাকে হচ্ছে 2s আর 2p। তাহলে এটা হচ্ছে 1s, 2s, 2p। তো যখন উত্তেজিত করা হয়, সর্বশেষ কক্ষপথ এরকম হয়ে যায়। এই। তো হাইব্রিড অরবিটাল যেটা তৈরি হয়, sp3, চারটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, চারটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তাহলে এই হচ্ছে একটা sp3, এটা হচ্ছে একটা sp3, এটা হচ্ছে একটা sp3, এটা হচ্ছে একটা sp3, এটা হচ্ছে চারটা sp3 অরবিটাল। নর্মাল ভাবে দেখালাম। এবার বাস্তব ফিগার যদি আঁকি, সেটা তো বুঝছোই যে এরকম ভাবে দেখাবা। এই দিন শেষে আলটিমেটলি এই ফিগারটা আসবে। তো এই ফিগারটা আমি এখানে আবার আঁকি। এই এরকম এবার গোলা দিয়ে দিলাম, মনে করো আঁকলাম sp3। তো কার্বন, এটা হইতেছে কার্বনের হাইব্রিড অরবিটাল গুলো আঁকলাম। তো কার্বনের সাথে যুক্ত হইতেছে কি চারটা হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কোন অরবিটাল থাকে, এস অরবিটাল থাকে। তাহলে চারটা হাইড্রোজেন, চারটা এস অরবিটাল। এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। তাহলে এই হইতেছে CH4 এর সংকরণ সম্বলিত গঠন। এই গেল কিভাবে পরীক্ষার হলে তুমি ব্যাখ্যা করবা যে কার মধ্যে কোন সংকরণ আছে, কেমনে আছে সেটা। বুঝছো তো? জি। আচ্ছা, তাহলে তোমার বাসাত যদি কাজ দেই, আমি এটা দেখাই দিই। ধরো NH3, NH3 এর মধ্যে সংকরণটা ব্যাখ্যা করতে বলো। এই যে এইভাবে সংকরণ বের করতেছি, এটা আমি মানে এটা হচ্ছে সংকরণ বের করার আসল প্রসেস। কিন্তু আমরা একটু পরে সংকরণ কেমনে 1 সেকেন্ডে বের করতে হয় সেটাও বুঝবো। তো তোমার যদি আমি আমি যদি বলি আর কি, যে সংকরণ ম্যানুয়ালি বের করো, ম্যানুয়ালি বের করলে এভাবে বের করবা। সংকরণ যদি শুধু বের করতে বলা মানে তুমি ডাইরেক্ট একটু পরে যেমনি শিখবো এভাবে বের করবা। সংকরণ ম্যানুয়ালি বের করা মানে এইভাবে হাতে কলমে লেখা লেখা বের করা। তো নাইট্রোজেনের উত্তেজিত অবস্থায় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কিরকম থাকে, এই যে এরকম, এইরকম। তাহলে এটা হইতেছে 2s আর এটা হইতেছে 2p। এটা হইতেছে নাইট্রোজেন। NH3 যেহেতু তৈরি হচ্ছে, তাহলে নাইট্রোজেনের মধ্যে তোমার সেন্ট্রাল অ্যাটম, সরি, NH3 এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন। নাইট্রোজেনের উত্তেজিত অবস্থায় সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস লিখলাম, এই যে 2s, 2s2, 2p3। তো এই এদের মধ্যে যখন অরবিটাল হাইব্রিডাইজেশন সংঘটিত হবে, একটা s অরবিটাল আছে আর তিনটা p অরবিটাল আছে, তাহলে টোটাল কি কি তৈরি হবে, এদের মধ্যে sp3 অরবিটাল সংঘটিত হবে। একটা sp3 অরবিটাল, দুইটা sp3 অরবিটাল, তিনটা sp3 অরবিটাল, চারটা sp3 অরবিটাল। ইলেকট্রন গুলো এইভাবে বিন্যস্ত হয়ে যাবে, তৈরি। এই, বাস। এটা হইতেছে 4sp3 অরবিটাল নাইট্রোজেন। এরপরে চিত্রটা তো বুঝছোই কেমন লাগবে, যে তুমি ধরো এই sp3 টা একটু কঠিন, নাইট্রোজেনের মাঝখানে রাখলা, তিন পাশে তিনটা দিলা, এরপরে নিচে দিয়ে একটা দিয়ে দিলা, হাইড্রোজেন, 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 আরেকটা লোন পেয়ার থাকবে এখানে, এটা এখানে থাকবে লোন পেয়ার। ওকে। এবার লোন পেয়ার থাকলে কেমনে চিত্র রাখতে হয় সেটা আমরা আবার কালকে দেখবো। যে দেখবা যে যতটা লোন পেয়ার থাকবে ততগুলা লুপ খুলে ফেলবো। লুপ মানে কি, যে এই এসপি যতটা আঁকতেছি না, এটা বলে এক একটা লুপ। একটা লোন পেয়ার থাকলে একটা লুপ আমি খুলে ফেলবো, এটা নেক্সট ক্লাসে দেখবো। ওকে। একটা লুপ মুক্তজ থাকা মানে যে একটা লুপ খুলে ফেলছি, তাহলে এটা হইতেছে আলটিমেটলি NH3 এর গঠন। তো ধরো H2O, H2O এর মধ্যে sp3 সংকরায়নই হবে। H2 এর মধ্যে তাহলে লুপ খুলবো কয়টা, দুইটা লুপ খুলে ফেলবো। অক্সিজেন থাকবে দুই পাশে, হাইড্রোজেন থাকবে। যেহেতু মুক্ত জোড় দুই জোড়া আছে, এই কারণে আমরা লুপ খুলে ফেলবো দুইটা। অক্সিজেন তখন গঠনটা হবে এরকম। তো পরীক্ষায় তুমি এইভাবে আঁকবা আর কি। এখন তোমার জাস্ট আমি দেখাই দিলাম, এবার লুপ খোলা না খোলা এটি কালকে শিখবো, কিভাবে লুপ খোলে না খোলে। ওকে। এগুলো ম্যানুয়ালি কিভাবে তুমি পরীক্ষা ব্যাখ্যা করবে। এবার আসো আসল জিনিস, যে সংকরে আমরা বাইর করব কিভাবে, যে কার মধ্যে sp3 হবে, কার মধ্যে sp2 হবে, সেটা এত কিছু না করে কিভাবে বাইর করা যায়।
আমি আগে লিখি x ইজ ইকুয়ালস টু, আমি লিখতেছি আগে 2 3 4 5 6 7। x এর মান যদি 2 হয় তখন তার মধ্যে sp সংকরায়ন বিদ্যমান। x এর মান যদি 3 হয় তাহলে sp2 সংকরায়ন বিদ্যমান। x এর মান যদি 4 হয় তাহলে sp3 সংকরায়ন বিদ্যমান। x এর মান যদি 5 হয় তাহলে sp3d সংকর অরবিটাল সংকরণ বিদ্যমান। x এর মান 6 হলে sp3d2 সংকরণ বিদ্যমান। x এর মান 7 হলে sp3d3 সংকরণ বিদ্যমান। এবারে x জিনিসটা কি? x ইকুয়ালস টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা প্লাস অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন মাইনাস ক্যাটায়ন বাস। তাহলে x ইকুয়ালস টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা প্লাস অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন। এটা যদি আমি একটু শর্টকাটে লিখি, এটা লিখলাম এভাবে হাফ ভি প্লাস ও প্লাস এ মাইনাস এর সি। কি ভি হইতেছে ব্যালেন্স ইলেকট্রনের, কেন্দ্রীয় পরমাণুর ব্যালেন্স ইলেকট্রনের ইলেকট্রন সংখ্যা, ব্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। ও দিয়া কি একযোজী পরমাণুর মানে ওয়ান ব্যালেন্সি যুক্ত পরমাণু ওয়ান, ও দিয়ে লিখলাম ওয়ান। এরপরে এ হচ্ছে অ্যানায়ন প্লাস অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন, এটা এইভাবে মনে রাখতে পারো হাফ বোয়াক জাস্ট সি এর ক্যাটায়নের আগে মাইনাস সবগুলো প্লাস। ওকে, এই সূত্রটা এবার কি হলো মূলত আলটিমেটলি সূত্রটা দিয়ে আমরা হইলো কি লাভের লাভ কি হইলো? তো লাভের লাভ হইলো এই যে আমরা একটু আগে দেখলাম যে CH4, এই CH4 এর মধ্যে কি সংকরণ বিদ্যমান ছিল? sp3 সংকরণ বিদ্যমান ছিল, এটা আমরা ম্যানুয়ালি বাইর করে দেখছিলাম। তারপরে BF3 এর মধ্যে কি সংকরণ বিদ্যমান ছিল? sp2 সংকরণ বিদ্যমান ছিল, এটাও ম্যানুয়ালি দেখছিলাম। তারপরে BeF2 এর মধ্যে দেখছিলাম sp সংকরণ বিদ্যমান, এগুলো সব ম্যানুয়ালি ইলেকট্রন বিন্যাস থেকে দেখছিলাম। এবার ডিরেক্ট এই সূত্রের মাধ্যমে কিভাবে দেখো বাইর করি? x ইকুয়ালস টু এই BeF2 এর ক্ষেত্রে আমি x এর মান বের করতেছি। BeF2 এর x এর মান x is equals to half BeF2 এর কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ বেরিলিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত? 2 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, ফ্লোরিন কিন্তু একযোজী, তাহলে এই BeF2 এর মধ্যে একযোজী পরমাণু আছে কয়টা? 2টা। প্লাস কোন অ্যানায়ন কি আছে, মানে অ্যানায়ন মাইনাস চার্জ আছে, যেমন SO4 2 মাইনাস, এদিকে অ্যানায়নের 2 তো নাই, 0। কোন ক্যাটায়ন কি আছে? ক্যাটায়ন বলতে ধরো Na প্লাস, তাহলে এটার প্লাস লিখতাম, এটা তো ক্যাটায়ন নাই, 0। তাহলে হাফ ইন্টু 2 প্লাস 2, 4 রে 2 দিয়ে ভাগ দিলে থাকতেছে 2। তাহলে আমরা একটু উপরে দেখি x এর মান যদি 2 আসে কোন সংকরণ বিদ্যমান? sp সংকরণ বিদ্যমান। এই হচ্ছে ব্যাপার। এভাবে আমরা একটু আগে ম্যানুয়ালিও দেখছিলাম কি বেরিলিয়াম ফ্লোরাইডের মধ্যে sp সংকরণই বিদ্যমান, সুতরাং x এর মান 2 আসছে, এর মধ্যে sp সংকরণ বিদ্যমান। এবার আসো মিথেন। মিথেনের x এর মান, মিথেনের x এর মান যদি বের করি হাফ ইন্টু কার্বনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত? 4 যোগ কয়টা মুক্ত, কয়টা একযোজী পরমাণু আছে? 4টা। অ্যানায়ন নাই, ক্যাটায়ন নাই, 0 0। তাহলে 8 রে 2 দিয়ে ভাগ দিলে থাকে 4, 4 মানে কি sp3 সংকরণ। x is equals to 4 হলে sp3 সংকরণ বিদ্যমান, x is equals to 4 হলে sp3 সংকরণ বিদ্যমান। সুতরাং CH4 এর মধ্যে sp3 সংকরণ বিদ্যমান। আমরা একটু আগে ম্যানুয়ালিও দেখছি CH4 এর মধ্যে sp3 সংকরণ বিদ্যমান। সেম ভাবে BF3 টা তুমি বের করে নিও, BF3 তে দেখবা যে x এর মান আসবে 3, সুতরাং এর মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। এবার আসো আরেকটা জিনিস, যে এই যে আমি ফর্মুলাটা ইউজ করতেছি, এই ফর্মুলাটা এক কেন্দ্রীয় পরমাণুর, এক কেন্দ্রীয় মানে সেন্ট্রাল অ্যাটম থাকবে একটা, এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের সংকরণ, পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের সংকরণ। তাইলে এই যে সূত্রটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করতে পারবো? এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের সংকরণ, অর্থাৎ জৈব যৌগের
সংকরণ আমরা এই ফর্মুলা দিয়ে বাইর করতে পারবো না, সেটা আবার অন্য একটা সার্বজনীন সূত্র আছে ওটা দিয়ে বাইর করবো, একটু পরে দেখতে হবে। এই সূত্র দিয়ে আমরা জৈব যৌগ বাদে এবং যেই সকল অজৈব যৌগ আছে যাদের একটা কেন্দ্র, যেমন এই যে CH3, সরি CH4, BF3, BeF2, সবগুলোর দেখো সেন্ট্রাল অ্যাটম একটা, এরকম এক কেন্দ্রীয় পরমাণু বিশিষ্ট অজৈব যৌগের সংকরণ আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। কেবলমাত্র একটা এক্সেপশন, যে নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড বিশিষ্ট যৌগগুলো আমরা এই এর সাহায্যে নির্ণয় করতে পারবো না। নাইট্রোজেন এবং ফসফেটের অক্সাইড বিশিষ্ট যৌগ, অক্সাইড যৌগগুলো আমরা এর সাহায্যে বের করবো না, সেগুলা বের করবো হচ্ছে তোমার এই সার্বজনীন সূত্রের সাহায্যে। ওকে, এখন আমরা একটা প্র্যাকটিস উদাহরণ দেখি যে এই সূত্রটার অ্যাপ্লিকেশন। ধরো H2O, H2O এর মধ্যে কোন সংকরণ বিদ্যমান? H2O, এক্স এর মান কত আসবে? হাফ ইন্টু অক্সিজেন, কেন্দ্রীয় সেন্ট্রাল অ্যাটম হইতেছে অক্সিজেন, সেন্ট্রাল অ্যাটমের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 6, এরপরে যোগ একযোজী পরমাণু আছে 2টা, ক্যাটায়ন অ্যানায়ন নাই, তাহলে এখানে আসতেছে 4, এক্স এর মান 4 মানে কি sp3 সংকরণ বিদ্যমান। গেল। এবার মনে করো ClO3 মাইনাস, ClO3 মাইনাস, এখানে সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন, তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত? 7, একযোজী কি পরমাণু আছে? কোন একযোজী পরমাণু নাই, তাহলে 0। প্লাস অ্যানায়ন, কয়টা অ্যানায়ন আছে? একটা, তাহলে +1। ক্যাটায়ন আছে না, কোনো ক্যাটায়ন নাই, তাহলে 8/2 আবার 4, তাহলে ClO3 মাইনাসের মধ্যে কি sp3 সংকরণ বিদ্যমান। গেল। এরপরে ধরো তোমার NO2 প্লাস, এটা কিন্তু অক্সাইড না, এটা হচ্ছে একটা আয়ন NO2 প্লাস। ওকে, NO2 প্লাস এর তাহলে সংকরণ x হাফ ইন্টু, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা, কোনো একযোজী পরমাণু নাই, কোনো ক্যাটায়ন নাই, অ্যানায়ন আছে সরি কোনো অ্যানায়ন নাই, ক্যাটায়ন আছে কয়টা? একটা, তাহলে মাইনাস ক্যাটায়ন, বাস। তাহলে হচ্ছে 2, 2 মান থাকা মানে কি sp সংকরণ বিদ্যমান। এই রকম ভাবে তুমি বের করবে আর কি। ওকে, এটা গেল। আচ্ছা, আর একটু বড় উদাহরণ দেই, যেমন CF2, XCF2, XCF2 অর্থাৎ এটার ক্ষেত্রে তোমার x এর মান কত আসে? হাফ ইন্টু, জ্যাননের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা, একযোজী পরমাণু আছে কয়টা? 2টা, অ্যানায়ন ক্যাটায়ন নাই, তাহলে 10/2 5, 5 হলে সংকরণ কত হয়? sp3d। তাহলে XCF2 এর মধ্যে কোন সংকরণ বিদ্যমান? sp3d সংকরণ বিদ্যমান। এবার তুমি আমারে বলো যে i3 মাইনাস, i3 মাইনাসের মধ্যে কোন সংকরণ বিদ্যমান? আচ্ছা, এটা একটু বেশি কঠিন দিয়ে দিছি মনে হইতেছে, একটু পরে দিই। sp3 না না, i3 মাইনাস sp3 না, একটু পরে দিতেছি, এর আগে if6 প্লাস করো, if6 প্লাস। sp3d2 এবার যেটা দিছিলাম i3 মাইনাস, i3 মাইনাস মানে হচ্ছে আয়োডিন আছে একটা এবং এর সাথে 2টা i2 মাইনাস অ্যাড আছে। i3 মাইনাস মানে i প্লাস i2 মাইনাস। ওকে, i আর i2 মাইনাস, তা i3 মাইনাস আমি i টু মাইনাস এভাবে লিখতে পারি। তাহলে এটার ক্ষেত্রে আমার x এর মান কত আসবে? x হাফ ইনটু সেন্ট্রাল অ্যাটমের মানে আয়োডিনের ব্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা 7টা, তারপরে কয়টা একযোজী পরমাণু যুক্ত আছে? 2টা একযোজী পরমাণু, 2টা আয়োডিনের সাথে যুক্ত আছে, আর প্লাস অ্যানায়ন, তাহলে আসতেছে কত? 9 10, 10/5 sp3, sp3d। এবার তুমি বাইর করো i3 প্লাসে কি সংকরণ আছে? i3 প্লাস sp3 sp3। ওকে, তাহলে এইভাবে তুমি যে কোনো কিছুর এবার সংকরণ বাইর করতে পারবা। এই দুইটাই মূলত একটু কঠিন ছিল, তোমার বাসায় কয়েকটা বাইর করো, যেই XCF6, IF7, XCF5 প্লাস, কার্বন ডাই অক্সাইড বাইর করো, কার্বন মনোক্সাইড,
এই আর কি এগুলার এগুলার বাসার মধ্যে বাইর করো কি সংকরণ বিদ্যমান আছে। আচ্ছা, এবার কয়েকটা হাইব্রিডাইজেশন আছে যেগুলো সলিড স্টেটে হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়। তো হাইব্রিডাইজেশন ইন সলিড স্টেট, হাইব্রিডাইজেশন ইন সলিড স্টেট। যেমন মনে করো PCl5, PCl5 যখন সলিড স্টেটে থাকে সে PCl4 প্লাস আর Cl মাইনাস এভাবে, পিসিএল ফোর প্লাস আর পিসিএল সিক্স মাইনাস, পিসিএল সিক্স মাইনাস এই দুইটা ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হইতে পারে সলিড স্টেটে থাকলে, ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হইতে পারে। তো PCl5 এর যদি বলে PCl5 এর সংকরায়ন কত সেটা তো তুমি বাইর করতেই পারবা, 5 5 10 sp3d আসবে। কিন্তু যদি বলে PCl5 এর সলিড স্টেটে সংকরায়ন কত, PCl5 এর সলিড স্টেটে সংকরায়ন কত বা কঠিন অবস্থায় PCl5 এর কঠিন অবস্থায় সংকরায়ন কত, তখন তোমার এই দুইজনের সংকরায়ন বাইর করতে হবে এবং বলতে হবে এই দুইটাই PCl5 এর কঠিন অবস্থায় সংকরায়ন। এটার বাইর করলে আসবে sp3 আর PCl6 মাইনাস আসবে sp3d2। তাহলে যদি পরীক্ষা বলে PCl5 এর সংকরায়ন কত তাহলে sp3d, আর যদি বলে কঠিন অবস্থায় সংকরায়ন কত তাহলে sp3, sp3d2। ওকে, সেম পিবিআর ফাইভ এ সলিড অবস্থা যখন থাকে, সলিড পিবিআর ফাইভ যখন সলিড অবস্থা থাকবে সে কি কি ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙবে, সে PbR4 প্লাস আর হচ্ছে Br মাইনাস এই দুইটা ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙবে। তো এদের ক্ষেত্রে তখন এই PbR4 এর যদি বলে সলিড স্টেটে হাইব্রিডাইজেশন কত, তখন তোমার এটার হাইব্রিডাইজেশন বাইর হইতেছে sp3, এটার তো কোনো হাইব্রিডাইজেশন বাইর হবে না, এটার কোনো হাইব্রিডাইজেশন নাই। তাহলে PbR5 এর যদি নরমাল হাইব্রিডাইজেশন বলে তখন একটা বাইর হবে, যদি বলে সলিড স্টেটে বা কঠিন অবস্থায় সংকরায়ন কত তখন হবে sp3। এটা হচ্ছে কঠিন অবস্থা বইলা দিলে। এবারে মনে করো XCF6 এর সলিড অবস্থা হাইব্রিডাইজেশন এর ক্যাটায়নটা হবে XCF5 প্লাস আর অ্যানায়নটা হবে হচ্ছে জাস্ট F মাইনাস। F মাইনাস এর কোনো সংকরায়ন হয় না, এই XCF5 প্লাস এর যে সংকরণ sp3d2 এটাই হচ্ছে কঠিন অবস্থা XCF6 এর সংকরায়ন। সিমিলারলি তোমার I3, শুধু যদি I3 বলে, যে আমরা একটু আগে I3 মাইনাস আর I3 প্লাস এর সংকরণ বাইর করে শিখছি না, তোমার যদি বলে I3 এর কঠিন অবস্থার সংকরণ নির্ণয় করো তখন তুমি কি করবা, I3 এর কঠিন অবস্থার সংকরণ মানে তার ক্যাটায়নের এবং অ্যানায়নের সংকরণ দুইটা, I3 প্লাস I3 মাইনাস। I3 প্লাস এর সংকরণ কত দেখছিলাম sp3, আর I3 মাইনাস এর সংকরণ দেখছিলাম sp3d। তাহলে যদি বলে I3 এর সলিড স্টেটে সংকরণ কত, sp3, sp3d2। এবার যদি N2O5 হয়, N2O5 এর সলিড স্টেটের সংকরণ NO2 প্লাস আর NO3 মাইনাস। NO2 প্লাস এটার সংকরণ sp, NO3 মাইনাস এর হচ্ছে sp2, বাস। তাহলে যদি সলিড স্টেট বলে দেয় তাহলে এগুলার ক্ষেত্রে এরকম এই পাঁচটা ইম্পর্টেন্ট লেখা দিয়েছি, এগুলার এই ব্যতিক্রম গুলো এরকম করবে, বুঝছো তো? জি। এটা এইচএসসি তে আসার চান্স কম, এটা খুব সম্ভবত গুহ স্যারের বইয়ে এটা দেওয়া আছে। এইচএসসি তে এই মানে ক্যাটায়ন অ্যানায়ন এইসব জিজ্ঞাসা করবো না, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ছাড়া কোথাও এটা জিজ্ঞাসা করবো না। এমসিকিউ এমসিকিউ তেই জিজ্ঞাসা করবো, অথবা মানে একটা প্রশ্নের আন্ডারে দিয়ে দিতে পারে। এবার আসো যে একটু আগে যে সূত্রটা দেখছিলাম এক্সপায়ার করার, ওইটাতে দেখছিলাম যে কিছু লিমিটেশন ছিল, যেমন এক কেন্দ্রীয় পরমাণু হতে হবে আর অজৈব যৌগ হইতে হবে। জৈব যৌগের ক্ষেত্রে হচ্ছে না, এই ওইটার ক্ষেত্রে সংকরণ জৈব যৌগের ক্ষেত্রে বের করতে পারতেছি না। তো এরকম যাতে সবকিছুর সংকরণ আমরা বের করতে পারি ওইটার জন্য আছে সংকরণের সার্বজনীন সূত্র। আমি আমার ল্যাপটপে চার্জ দিই। সংকরায়নের
সর্বজনীন সূত্র, সর্বজনীন মানে সবার ক্ষেত্রেই খাটে। Okay. তো সংকরণের সার্বজনীন সূত্রটা কি, যে এক্স ইকুয়ালস টু সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ আমরা দেখবো এক্স এর মানটা এবার সর্বজনীন সূত্র অনুযায়ী কিভাবে বের করবো, যে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা লোন পেয়ার আছে, এই দুইটার যোগফলই হবে এক্স এর মান। যেমন ধরো পানি, পানির ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, সিগমা বন্ধন কয়টা, ও এইচ এইচ, তাহলে দুইটা সিগমা বন্ধন, দুইটা লোন পেয়ার ইলেকট্রন। তাহলে একটু আগে যখন আমরা নরমাল ওই সূত্র দিয়ে বাইর করছিলাম, এক্স এর মান 4 আসছিল, পানির এক্স এর মান 4 আসছিল, ফলে পানির মধ্যে sp3 সংকরণ বিদ্যমান ছিল। এই সূত্র দিয়ে যদি বাইর করি, দেখো পানির এক্স এর মান কিন্তু 4 ই আসবে, পানির এক্স এর মান 4 ই আসবে। তো পানির মধ্যে sp3 সংকরণ বিদ্যমান। ওই সূত্র আর এই সূত্র মূলত সেম, কিন্তু এটার মধ্যে যে লিমিটেশনসটা ছিল এটা দিয়ে এই লিমিটেশনসটা আমি দূর করছি। এটাতে সিগমা বন্ধন আর লোন পেয়ার ইলেকট্রন এই দুটো যোগ করে দিলেই আমি সব পাই যাইতেছি। ওকে, এটা যে কারো ক্ষেত্রে কাটবে, সবার ক্ষেত্রে কাটবে। তো এরকম মনে করো যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেই, তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দিলে দেখা যাবে যে এক্স এর মান আসবো 1 প্লাস 2, আস্তে আস্তে 3, 3 মানে হইতেছে sp2 সংকরণ বাস। আহ, না, হ্যাঁ, ঠিক আছে। 1 না তো, কার্বন, সরি, কার্বনের কোনো মুক্ত জোন নাই, তাহলে 2 প্লাস 0, দুইটা সিগমা বন্ধন, কার্বনের একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তো আমরা শুধুমাত্র সিগমা বন্ধনের গুলা কাউন্ট করতেছি, তাহলে এই একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, আর 0 লোন পেয়ার ইলেকট্রন, তাহলে 2, 2 মানে কি sp সংকরণ শেষ। Okay. এরকম ধরো জৈব যৌগের ক্ষেত্রে যদি বাইর করতে চাই, এই সূত্রটা মূলত আমরা তো ইউজই করতেছি যাতে জৈব যৌগের গুলা বাইর করতে পারি। CH3 CH ডাবল বন্ড CH2 এর একটা জৈব যৌগ লিখলাম। এটা, এটার প্রত্যেকটা কার্বনে কি কি সংকরণ বিদ্যমান সেটা আমি বের করতে চাই, প্রতিটা কার্বনে কি কি সংকরণ বিদ্যমান সেটা বের করতে চাই। তাহলে এটা যদি একটু ভাঙায় লিখি, আচ্ছা, এই কার্বনটা প্রথমে, প্রথমে এই সবুজ কার্বনটার দিকে খেয়াল করো। এই সবুজ কার্বনের এক্স এর মান আমি নির্ণয় করব। এক্স ইজ ইকুয়ালস টু, এর মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে, তিনটা, তিনটা না চারটা, চারটা সিগমা বন্ধন আছে। মুক্তজোর কি আছে, না কোনো মুক্তজোর নাই। 4 প্লাস 0, এক্স এর মান আছে 4, সুতরাং এই কার্বনের মধ্যে sp3 সংকরণ বিদ্যমান। এরপর আসো এই নীল কার্বন, তো এই নীল কার্বনের মধ্যে তোমার প্রথমে দেখি কয়টা সিগমা বন্ধন আছে, তিনটা সিগমা বন্ধন আছে, কোনো লোন পেয়ার নেই, কোনো লোন পেয়ার নেই। এটা কিন্তু একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, সুতরাং এখান থেকে একটা, এই একটা, এই একটা, তিনটা, 3 প্লাস 0 মানে 3, তার মধ্যে আছে sp2 হাইব্রিডাইজেশন। এবার যদি এই হলুদ কার্বনটা দেখি, এই হলুদ কার্বনের এক্স এর মান যদি দেখি, তার মধ্যে একটা, দুইটা, তিনটা, ঠিক সেম সিমিলার, তিনটাই সিগমা বন্ধন আছে, কোনো মুক্তজোন নাই, সুতরাং এই হলুদ কার্বনের মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। তাহলে যদি বলে যে 1, 2, 3, এমসিকিউ তে দিল এই যৌগের কার্বনের সংকরণ গুলার ক্রম কি 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 তা ক্রমানুসারে লেখো, তাহলে কি কি হবে, sp3, sp2, sp2। মূলত যদি নাম্বারিংটা করতাম অর্গানিক কেমিস্ট্রি অনুযায়ী, তাহলে এই পাশের থেকে হইতো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে আলটিমেটলি sp2, sp2, sp3। এসব ক্রম ট্রম লাগবে না, তুমি তিনটা বের করতে পারলেই হইবে। ওকে, এবার আসো মনে করো যে বলছিলাম নাইট্রোজেনের আর ফসফরাসের অক্সাইড গুলা, ওইগুলোর ক্ষেত্রে আমরা ওই প্রথমে সূত্রটা খাটাইতে পারতাম না, ধরো একটা অক্সাইড ধরলাম N25, তো এই N25 এর সংকরণ আমরা নির্ণয় করতে চাই। N25 এর সংকেত কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি। এখানে নাইট্রোজেনের যোজনী 4 ইউজ হয়েছে, এই কারণে প্লাস প্লাস। আচ্ছা, এবার আসো প্রথমে এই নাইট্রোজেনটা, সবুজ কালি দিই, এই নাইট্রোজেনটা, প্রথম এই নাইট্রোজেনটা দেখো কয়টা সিগমা বন্ধন তৈরি করছে, তিনটা সিগমা বন্ধন তৈরি করছে, কোনো মুক্তজোর কি আছে, কোনো মুক্তজোর নাই, ফলে তার মধ্যে কি সংকরণ বিদ্যমান, sp2 সংকরণ বিদ্যমান। দেখো এই হলুদ নাইট্রোজেনটার ক্ষেত্রে ঠিক সেমই ঘটনা ঘটবে, x = 3,
sp2 সংকরণ বিদ্যমান। তাইলে N2O5 এর নাইট্রোজেন গুলাতে কি কি সংকরণ বিদ্যমান থাকতেছে? sp2 আর sp2। এবার তুমি জিনিসটা দেখো, আমরা কেন এক কেন্দ্রীয় ক্ষেত্রে এটা বাইর করছি আর এক কেন্দ্রীয় থেকে বেশি, মানে পলিসেন্ট্রিক হইলে কেন এগুলা ইউজ করতেছি? ওইগুলাতে এক কেন্দ্রীয় ছিল। H2O কি সংকরণ বিদ্যমান? ডিরেক্ট বলতেছি sp3 সংকরণ বিদ্যমান। কিন্তু এই যে এরকম N2O3 কি সংকরণ বিদ্যমান? এদের মধ্যে বলতে হইতেছে 3,3, মানে সরি sp2, sp2, অর্থাৎ দুইটা নাইট্রোজেনে sp2 সংকরণ বিদ্যমান। এরপরে তোমার এই যে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 কি সংকরণ বিদ্যমান? sp2, sp2, sp3 সংকরণ বিদ্যমান। কেন বলতে হইতেছে? কারণ এই যে সেন্ট্রাল অ্যাটমের একের অধিক আছে, এই কারণে প্রত্যেকটার স্পেসিফিক্যালি আমাদের উল্লেখ করে দিতে হয়েছে কতগুলা সংকরণ তার মধ্যে বিদ্যমান আছে। এবার মনে করো এই N25 এর আহ N25 তো বের করলাম, 3 আর 3 sp2 আর sp2, ওকে। এরকম এখন এই সর্বজনীন সূত্রটা তুমি আগে যেগুলার ক্ষেত্রে খাটাইছি সবগুলোর ক্ষেত্রে তুমি সর্বজনীন সূত্রটা খাটাইতে পারবা। মানে যেগুলা আগে এক্সাম্পল দেখে আসছি, প্রথম সূত্র দিয়ে ইউজ করেছি, সবগুলোর ক্ষেত্রে তুমি সর্বজনীন সূত্র খাটাইতে পারবা। তো আর আরেকটু দেখি নাইট্রোজেনের অক্সাইড গুলা, যেমন N2O। N2O এর গঠন কিরকম? এই একটা নাইট্রোজেন, এরপরে নাইট্রোজেন নাইট্রোজেন আর এই অক্সিজেনের সাথে, আর এখানে প্লাস আর মাইনাস। আচ্ছা, তাহলে এক্স হইতাছে কত? সিগমা বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, দুইটা সিগমা বন্ধন আছে, কোনো মুক্তোজন নাই, তাহলে N2O এর মধ্যে sp সংকরণ বিদ্যমান আছে। এরকম N2O3, N2O3 এর মধ্যে কি সংকরণ বিদ্যমান আছে? N2O3 তে আছে, N2O3 গঠনটা আগে আঁকি। প্লাস N2O3 তে তাহলে দুইটা কার্বন আছে, নাইট্রোজেন আছে, তো প্রত্যেকটারে আলাদা করে বের করতে হবে। দেখি একটাতে s, x is equals to একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন তৈরি করছে, প্লাস তার মধ্যে এখন দেখো এক জোড়া মুক্তচুর ইলেকট্রন রয়ে গেছে, তিনটা বন্ধন তৈরি আছে, আর পাঁচটা ছিল, এক জোড়া মুক্তচুর রয়ে গেছে, তাহলে এক জোড়া মুক্তচুর আছে, তাহলে x এর মান কত? 3। তার মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। এরপর আসো, এটা গেল হলুদ নাইট্রোজেনের ক্ষেত্রে। সবুজ নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা x এর মান বের করবো। সবুজের x is equals to তিনটা সিগমা বন্ধন তৈরি করছে, কোনো মুক্তচুর ইলেকট্রন নাই, সুতরাং তার মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। বুঝতেছো তো? জি। তাহলে এবার তোমারে বাসা দিয়া দিয়া দেই। তুমি আগে যে যৌগগুলা দিছিলাম, না না, NO এর বাইর করবা, NO2 এর বের করবা। হুম, এই দুইটা বের করলে হবে, নাইট্রোজেন অক্সাইড NO আর NO2, এদের মধ্যে কি সংকরণ বিদ্যমান আছে সেটা তুমি বাসায় বাইর করবা। ওকে, তাহলে এই গেল কিভাবে আমরা সংকরণ বের করতে পারি। দুইটা প্রসেস শিখলাম, এই দুই প্রসেসে আমরা মূলত এখন থেকে সংকরণ দুগধাপ বাইর করে ফেলতে পারবো যে কোনো কিছুর ক্ষেত্রে। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে বন্ড অ্যাঙ্গেল রিলেটেড জিনিস, যে বন্ড অ্যাঙ্গেল কোন আহ, সংকরণ ঘটলে কোন বন্ড অ্যাঙ্গেল থাকে, বন্ড অ্যাঙ্গেলের তারতম্য কেন ঘটে, লোন পেয়ার কিভাবে বন্ড অ্যাঙ্গেলের উপর প্রভাব রাখে, শেপের উপর প্রভাব রাখে। তারপরে যে শেপ গুলা দেখলাম, বলছি যে একটা লুপ খুলে ফেলতে হবে, কি করতে হবে, সেগুলো কেমনে কেমনে হয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটার উপর আলোচনা করবো। তাইলে আমাদের ইনশাল্লাহ সংকরণ শেষ।